চোখ রাখছি পরবর্তী খবরে। ওয়াকফ সংশোধনী আইন বিরোধিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আপনারা জানেন যে অশান্তি ছড়িয়ে পড়েছিল এবং তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। আজ যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক করছেন রাজ্যের ইমাম এবং মুয়াজ্জেমদের সাথে, তখন মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদের রানীগড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। মুর্শিদাবাদের রানীনগরে মঙ্গলবার সন্ধ্যায় পা রাখল কেন্দ্রীয় বাহিনী। আমরা আগেই জেনেছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন শান্তি বজায় রাখার জন্য সেখানে অবশ্যই যত প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে, এবং সেই কথা মোতাবেক মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদ রানীগড়ে পা রাখল কেন্দ্রীয় বাহিনী। এলাকা ঘুরে রুট মার্চ চালানো হলো এবং শেখপাড়া বাজার এলাকায় রুট মার্চ হয়। এই রুট মার্চে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন রানীনগর থানার ওসি সহ জেলা পুলিশের একাধিক আধিকারিক। চলুন আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাই আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি শান্তনু পানের কাছে। শান্তনু, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ শান্তনু, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো দীপেন, আমরা জানি যে দীর্ঘ প্রায় 10-12 দিন ধরে কিন্তু এই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনা ঘটে চলেছে। প্রথম সূত্রপাত হয়েছিল যে দুটি সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে কিন্তু একে অপরের বিরুদ্ধে তারা অভিযোগ করেছিল, যদিও পরবর্তীকালে হিন্দু ধর্মের মানুষজন যারা তারা কিন্তু বাড়িতে মধ্যেই ছিল, কিন্তু মুসলিম ধর্মের মানুষজন কিন্তু সেখানে একেবারে রণক্ষেত্রের তৈরি করে দেয় পরিস্থিতি। কারণ কি, যে তাদের যে ওয়াকফ বিল নতুন ভাবে কেন্দ্রীয় সরকার এনেছেন সেই বিল প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করে তাহলে কিন্তু তার প্রত্যেকটি জায়গায় অশান্তির সৃষ্টি করবেন, পাশাপাশি কলকাতা দখল করবেন। সর্বশেষ তাদের যেটা বক্তব্য ছিল, কোট আনকোট সংসদে গিয়েও পৌঁছাবেন, গোটা ভারতবর্ষ দখল করে নেবেন। যদি তাদের এই যে কালা কানুন আনা হয়েছে তারা মনে করেছেন সেই আইন কিন্তু প্রত্যাহার করতে হবে। তো সব থেকে যেটা বেশি এফেক্টেড হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদের যে রানীগঞ্জ থেকে শুরু করে রানীনগর বিভিন্ন যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু অশান্ত হয়ে উঠে, হিন্দুদের মারধর শুরু করা হয়, বিভিন্ন দোকান বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি যে সেখান থেকে কিন্তু হিন্দুরা অবশেষে প্রায় 5 থেকে 600টি পরিবার বিতাড়িত হয়ে মালদাতে এসে আশ্রয় নিয়েছেন শরণার্থী স্থলে। তো সে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপের দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাজ্যের পুলিশ যদি সেই পরিস্থিতি সামাল দিতে না পারে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে জানায়, কেন্দ্রীয় সরকার কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করবে। অবশেষে আমরা দেখলাম যে হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়, এবং তারপরে 12 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে এসে পৌঁছায়। আমরা দেখলাম সেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পরেও কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছে। পরবর্তীকালে ইস্টার্ন রিজনের যিনি হেড দায়িত্বে ছিলেন ডিজি, তিনি কিন্তু যান ঘটনার ফলে কেন্দ্রীয় বাহিনী তার সাথে গ্রামের সাধারণ মানুষরা কথা বলে এবং তাকে যেটা জানাতে থাকে যে তারা পুলিশের উপর, লোকাল যে পুলিশ রয়েছেন বা পশ্চিমবঙ্গ পুলিশ, তারা ভরসা রাখতে পারছেন না। কেন্দ্রীয় বাহিনী আসায় তারা কোথাও একটা আশার আলো দেখতে পাচ্ছেন। তাই তার কাছে অনুরোধ করে যে প্রত্যেকটি জায়গায় যে জায়গাগুলো মূলত সেন্সিটিভ হয়ে উঠেছে সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, নাহলে রাত্রে হলেই কিন্তু কড়া যে হুমকি বা সেই হুমকি আসছে, এবং বলা হচ্ছে কোট আনকোট যে মেয়েদেরকে কিন্তু তাদেরকে দিতে হবে, অর্থাৎ তারা মেয়েরা, হিন্দু মেয়েরা কিন্তু মুসলিমদের কাছে ভোগ্য পণ্য হিসেবে গণ্য হয়ে যাচ্ছে। তো সে জায়গায় একটা দেখলাম মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে বিশেষ একটি দল তারা কিন্তু রানীনগরে এসে পৌঁছায় এবং রুট মার্চ শুরু করে। সেখানে রাজ্য পুলিশের যিনি লোকাল ওসি ছিলেন তিনি সঙ্গে ছিলেন, তিনি সঙ্গে নিয়ে পুরো পরিস্থিতি এবং পুরো এলাকাটা ঘুরিয়ে দেখান। তারা সম্পূর্ণ জায়গায় যান এবং মানুষের সাথে কথা বলেন, মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেন যে কেন্দ্রীয় বাহিনী এসেছে, আপনারা শান্তিতে থাকুন, বাড়ির মধ্যে থাকুন, আমরা যথাসম্ভব পরিস্থিতি যে বিঘ্নিত হচ্ছে তার কন্ট্রোল করার চেষ্টা করছি। সেই সঙ্গে রাজ্যের যে ডিজি তিনিও গিয়েছিলেন, তিনি গিয়ে কথা বলার চেষ্টা করেছিলেন। সেখানে তার উপর বিক্ষোভ দেখিয়েছিল সাধারণ মানুষ। তারা বলেছিলেন যে রাজ্য পুলিশের উপর আমাদের কোনো ধরনের কোনো আস্থা নেই, কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখলাম যে রাজ্য পুলিশের সামনেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, অথচ রাজ্য পুলিশ কোনো কিছু করতে পারছেন না। পাশাপাশি যে ইন্টারনেট পরিষেবা, সেই ইন্টারনেট পরিষেবা কিন্তু সুতি সহ জঙ্গিপুরের বেশ কয়েকটি এলাকায় বন্ধ করে রাখা হয়েছিল। গতকাল রাত 12টার পর কিন্তু সেই ইন্টারনেট পরিষেবা কিছুটা সচল করা হলো, এখনো পুরোপুরি সচল হয়নি। এই মুহূর্তে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিনা, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিনা পরিস্থিতি? এবং আরো একটা বিষয় জানার চেষ্টা করবো তোমার কাছে, যে বলা হচ্ছিল যে 500 থেকে 600 পরিবার, বিশেষ করে হিন্দু পরিবার ঘর ছাড়া হয়েছিল, তারা কি ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছে? ঘরে ফেরার তো কোনো গল্পই ওঠে না, তার কারণ আমরা দেখেছি যে শরণার্থী ক্যাম্প, অর্থাৎ একটি বিদ্যালয়ে, মালদার একটি বিদ্যালয়ে রাখা হয়েছে তাদেরকে, এবং প্রথমে সেখানে প্রশাসন বা পুলিশের কোনো আধিকারিকও যায়নি,
কোনো সরকারি যে লোক তারাও গিয়ে পৌঁছায়নি। গ্রামের মানুষের উদ্যোগে সেখানে তাদেরকে সাধারণভাবে জল এবং শুকনো খাবার দেওয়া হয়েছিল। পরবর্তীকালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন এবং গিয়েছিলেন, কিছু মানুষের সাথে কথাও বলেছেন। কিন্তু তারপরে পুলিশ কিন্তু অতি সক্রিয় হয়ে ওঠে। পুলিশ এই যে বিদ্যালয়ের সামনে গিয়ে একটি ক্যাম্প করে এবং সেখানে সংবাদ মাধ্যমকেও ঢুকতে বাধা দেওয়া হয়। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি যখন সেই খবর আমরা কভারেজ করতে যাই সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয় যে না, সংবাদ মাধ্যমকে তার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। কারণ হিসেবে যেটা জানতে পারছি আমরা সূত্র মারফত, যে সেখানে বেশ কিছু বয়স্ক মানুষ রয়েছেন যাদের কিন্তু এমার্জেন্সি ওষুধ হিসেবে যারা যেগুলো গ্রহণ করে, অর্থাৎ হার্টের পেশেন্ট রয়েছে, তাদেরকে যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ কিন্তু সেখানে সাফিসিয়েন্ট নেই। তারা যে বাইরে যেতে চাইছেন সেখানে বাইরেও যেতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই যে ক্যাম্প গুলো চলছে সেই ক্যাম্প গুলোকেও কিন্তু সঠিকভাবে পরিষেবা দিতে পারছেন না সরকারি আধিকারিক বা পুলিশ প্রশাসন। তার কারণ সেখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। যদি সংবাদ মাধ্যম যায়, সেই খবর প্রচারিত হয়, সেই খবর সম্প্রচারিত হলে কিন্তু গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ, গোটা বিশ্বের মানুষ কিন্তু জেনে যাবেন। তাই জন্য কোথাও একটা গিয়ে যে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার জন্য সংবাদ মাধ্যমেরও কণ্ঠ রোধ করা হয়। পাশাপাশি এখনো যারা সেই আশ্রয়স্থলে রয়েছেন, শরণার্থী ক্যাম্প, হিন্দু শরণার্থী ক্যাম্প, সেই ক্যাম্পে থেকে তাদেরকে বাড়ি ফেরানো তো দূরের কথা, ক্যাম্পে গিয়ে তাদের যে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা, খাওয়া দাওয়া থেকে শুরু করে যেগুলো তাদের প্রাপ্য সেইগুলোও সঠিকভাবে পাচ্ছে না। আর বাড়ি ফেরাবে কি করে? আর বাড়ি ফেরাতে গেলে যেখানে ফিরবেন তাদের যে জায়গাগুলো রয়েছে সেখানে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। অর্থাৎ সেই যে জায়গা থেকে শান্তি বিরাজ না করলে তারা কোনোভাবে সেখানে ফিরতে তো চাইবেন না। প্রশাসন তো চাইছে জোর করে সেখানে ফিরে যাওয়া হোক, কারণ রাজ্য পুলিশ চাইছেন যে এই ধরনের যে ঘটনা ঘটছে এটা যাতে দীর্ঘায়িত না হয়, এবং এই যে একটা কেলেঙ্কারি বাইরে চলে আসছে, এই ঘটনা যদি বাইরে চলে আসে, কেন্দ্রীয় পুলিশের অধীনে পুরো মুর্শিদাবাদ চলে যায়, সেক্ষেত্রে তো একটা খারাপ বার্তা যাবে রাজ্য সরকারের বিরুদ্ধে। তাই জন্য পুলিশ চাইছেন তড়িঘড়ি করে তাদেরকে বাড়ি নিয়ে যেতে, কিন্তু স্বাভাবিক পরিস্থিতি তৈরি না হলে সেই সমস্ত মানুষগুলি কিন্তু বাড়ি ফিরতে চাইছেন না, এবং যেখানে ক্যাম্পে রয়েছেন সেখানেও সঠিক পরিষেবা পাচ্ছেন না বলেই তারা কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ করছেন। রাজ্য সরকারের বা প্রশাসনের কোনো আধিকারিকের এই ক্যাম্প নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা? এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা জানি যেখানে ঘটনা ঘটেছে এবং সেখানে যিনি পুলিশ আধিকারিক দায়িত্বে ছিলেন তিনি একটি বেসরকারি সংবাদ মাধ্যমের কর্মীর সাথে কথোপকথন যখন হয়, সেই বেসরকারি সংবাদ মাধ্যমের কর্মী ওনাকে বলতে চায় যে আপনি আমার সাথে ফোনে কথা বললে আপনার কলটি আমি কিন্তু রেকর্ড করতে চাই, তার কারণ আমরা কোনো আনঅফিসিয়াল কথা বলতে চাই না। তখন ওই পুলিশ আধিকারিক জানান যে না, আমি আমার কল রেকর্ড করতে দেবো না। তখন সংবাদ মাধ্যমের কর্মী জানায় যে আপনি যদি সংবাদ মাধ্যমের কর্মীকে কল রেকর্ড করতে না দেন তাহলে আমাদের যে নির্দিষ্ট অধিকার রয়েছে, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাহলে আমাদের নির্দিষ্ট সেই অধিকারের আইনে আমরা কিন্তু যাবো এবং সেই মানুষের আর্তনাদ সমাজের কাছে তুলে ধরবো। আর আপনি যদি সেই জায়গায় যেতে না দেন তাহলে আপনাকে নির্দিষ্ট নোটিশ দেখা যাবে যে কি কারণের জন্য আপনি সংবাদ মাধ্যমকে সেখানে অ্যালাউ করছেন না। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে এখনো পর্যন্ত অফিসিয়াল এভাবে কোনো কিছু তথ্য জানানো হয়নি। শান্তনুদা, শেষ প্রশ্ন, আজ এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক করছেন ইমাম এবং মুয়াজ্জিনদের সাথে, মুসলিম কমিউনিটির যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে। তারপর পরিস্থিতি অন্যরকম বা স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কি? দেখো, উনি কিন্তু টোটালটাই রাজনীতির স্বার্থে করেন, কোট আনকোট। কারণ আমরা দেখেছি বিগত দিনেও যখন কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে উনি সেইটাকে নিয়ে কিন্তু রাজনীতির ফায়দা তুলতে চেয়েছেন না। তো এইবারেও তেমনটাই হবে, এমনটাই কিন্তু যারা বিরোধী রয়েছেন রাজনৈতিক দল বিজেপি সহ সিপিএম, কংগ্রেস, তারা কিন্তু বারবার অভিযোগ তুলে এসেছে। কারণ তারা যেটা জানাচ্ছেন বিরোধীরা যে এই ধরনের ঘটনাটা কেন বাড়লো, একটা যদি মিছিল রাস্তা দিয়ে যায় সেখানে যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা থাকে, তাহলে সেই মিছিল থেকে যদি কোনো আন্দোলনকারী অর্থাৎ ওয়াকফ বিলের প্রতিবাদে যারা রাস্তায় নেমেছেন তারা যখন কোনো পরিবারকে, কোনো মানুষজনকে, কোনো দোকানকে অ্যাটাক করছে, সেখানেই তো পুলিশ তাদেরকে বারণ করবে, সেখানে তো তাদেরকে পুলিশ প্রতিহত করবে। তাহলে পুলিশ এই কাজ না করে সেই যে আন্দোলনকে আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, ধ্বংসাত্মক রূপ নিচ্ছে মুর্শিদাবাদের এই কিছু জায়গা, সেই জায়গাটা পুলিশ কেন ছাড়লো? তাহলে কি কোট আনকোট তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের যিনি একদম মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী, তিনি কি এই বিষয়টাকে একবারে জানতেন না? তার কাছে কি কোনো ইনপুট ছিল না? পুলিশের কাছে কি কোনো ইনপুট ছিল না? পুলিশের ইন্টেলিজেন্স কি ফেলিয়ার হয়েছে? তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার একটা জেলার এই ধরনের ঘটনাকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়ে পড়েছে? এই প্রশ্ন কিন্তু বিরোধীরা বারবার তুলছেন। তাই জন্য আমরা যেটা মনে করা হচ্ছে যে রাজনৈতিক বিভিন্ন দলগুলো তারা যেটা জানাচ্ছেন সংবাদ মাধ্যমের কাছে
যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র তার রাজনীতির জন্যই করছেন, যাতে মুসলিম ভোট ভাগ হয়ে না যায় বা মুসলিমরা তৃণমূল কংগ্রেসের বিরোধী না হয়ে যায়। কারণ আমরা দেখেছি যখন সংসদে পাস হয়েছিল তখন থেকে কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের মানুষজন বলতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস কেন প্রতিবাদ করেনি বা তৃণমূল কংগ্রেসের এমপিরা এখনো কেন গিয়ে কোর্টে কেস করেনি। সেই জন্যই যখন তাদেরকে চাপ দেওয়া হয়েছে তো অবশেষে বাধ্য হয়ে এক প্রকার কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে বৈঠকে বলতে বাধ্য হয়েছেন। বুঝলেন? অসংখ্য ধন্যবাদ শান্তনু আপডেট দেওয়ার জন্য আমাদের। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি, পশ্চিমবঙ্গের প্রতিনিধি শান্তনু পানকে আপডেট দিচ্ছিলেন মুর্শিদাবাদে এই মুহূর্তে যে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। মঙ্গলবার রাত থেকে কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেখানে টহল দিচ্ছে, সেই চিত্র আপনারা দেখছিলেন নিউজ ভ্যানগার্ডের পর্দা এক্সক্লুসিভ। এবং আপনাদের জানিয়ে রাখি যে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার নিয়ে বিরোধী দল, দেশের বিভিন্ন বিরোধী দল, কংগ্রেস সহ, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল এবং বিভিন্ন মুসলিম সংগঠন কিন্তু তার বিরোধিতা করছে এবং তার প্রত্যাহারের দাবি নিয়ে কিন্তু আন্দোলনে নেমেছে। এবং তার একটা ব্যতিক্রমী রূপ মুর্শিদাবাদে আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। বিগত কয়েকদিন ধরে কিন্তু মুর্শিদাবাদ একটা হিংস্র রূপ নিয়েছে। বলা হচ্ছে 500 থেকে 600 পরিবার এই মুহূর্তে ক্যাম্পে রয়েছে। প্রশাসন কোনোভাবেই সহযোগিতা করছে না, যারা ঘর ছাড়া হয়েছেন তাদের কোনোভাবে কোনো রকম সাহায্য সুবিধা দিচ্ছেন না। গ্রামের মানুষ তাদের কাছে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন বলে খবর। এবং আঙুল কিন্তু উঠছে এবং অভিযোগের তীর উঠছে তৃণমূল প্রশাসনের দিকে। আগামী দিনে পরিস্থিতি কেমন হয় সেদিকে নজর রাখছি আমরা, কিন্তু এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা সঙ্গে থাকুন।